ওয়েলকাম টু A to Z বায়োলজিক্যাল সায়েন্স। আজ আমরা ক্লাস 11 এর যে নতুন টপিকটা এসছে ফ্রগ, সেই ফ্রগ চ্যাপ্টারটি ডিটেলসে পড়বো একটা ওয়ান শট ভিডিওর মাধ্যমে। তো দেখবো আমরা তাহলে দেখি যে ফ্রগ, সেই ফ্রগের ইন্ট্রোডাকশন অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ফ্রগ। তো ক্লাসিফিকেশন অফ ফ্রগের ক্ষেত্রে আমরা কি দেখবো না, এদের যদি দেখি তাহলে কিংডম অ্যানিমালিয়া, ফাইলাম কি, এদের ফাইলাম হচ্ছে কর্ডাটা। দ্বিতীয়ত ক্লাস কি, অ্যামফিবিয়া। তো অ্যামফিবিয়া কথার অর্থ কি? অ্যামফিবিয়া কথার অর্থ হলো যেহেতু এরা জলে এবং স্থলে উভয় স্থানেই বাস করতে পারে বা থাকতে পারে, সেই জন্য কিন্তু এদের ক্লাসটা কি, অ্যামফিবিয়া বা এদের উভচর প্রাণী বলা হয়। এবার দেখো আমরা যে ফ্রগটা এখানে পড়ছি, তো যে ফ্রগটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের মোস্ট কমন ইন্ডিয়ান ফ্রগ, অর্থাৎ ভারতবর্ষে যে ম্যাক্সিমাম কমন ফ্রগ দেখা যায় তার যে সায়েন্টিফিক নেম সেটা কিন্তু রানা টাইগ্রিনা, এবং তার নাম কি না, সোনা ব্যাঙ। তাহলে আজ আমরা দেখো এই যে ব্যাঙের স্বভাব বা নেচার কি সেগুলি আমরা পড়ব। তো দেখা যাক প্রথম পয়েন্ট কি বলছে না, এরা সাধারণত নিশাচর প্রাণী। নিশাচর প্রাণী মানে যে সমস্ত প্রাণী রাতের বেলা বার হয় শিকার ধরতে বা কোনো কাজ করতে। এবার কেন এরা নিশাচর? কারণ দুটি কারণ। এক হচ্ছে যেহেতু রাতের বেলা অন্যান্য শিকারী প্রাণীর হাত থেকে এরা কিন্তু রক্ষা পায় রাত হওয়ার কারণে। দ্বিতীয়ত যেহেতু ব্যাঙ সূর্যের এই আলো বা টেম্পারেচার সহ্য করতে পারে না, সেই জন্য কিন্তু এ রাতের বেলা বার হয়। দিনের বেলা বার হলে কি হবে না, সূর্যের আলো ওর গায়ে যদি পড়ে তাহলে সেখান থেকে কি হবে, সেখান থেকে ওর দেহ থেকে জল বেরিয়ে গিয়ে ও ড্রাই আউট হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে। তা এই কারণে ওরা নিশাচর হয় ম্যাক্সিমাম, সব ব্যাঙ নয়, ম্যাক্সিমাম। দ্বিতীয়ত দেখো বলছে যে এরা ব্যাঙ কোল্ড ব্লাডেড বা পয়কিলোথার্ম, এই শব্দটা অত্যন্ত ইম্পর্টেন্ট। পয়কিলোথার্ম শব্দের অর্থ হচ্ছে নিজের, অর্থাৎ যে সমস্ত প্রাণী তাদের দেহের তাপমাত্রা কনস্ট্যান্ট বা ধ্রুবক রাখতে পারে না, পরিবেশের তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে তারা নিজেরাও তাদের দেহের তাপমাত্রার পরিবর্তন করে, এই রকম যে সমস্ত প্রাণীরা করে তাদেরকে বলা হয় পয়কিলোথার্ম বা অনুষ্ণ শোণিত প্রাণী। এরপরে দেখো এই শব্দটার সঙ্গে সঙ্গে আরো একটি শব্দ তোমাদের জেনে নিতে হবে যে হোমিওথার্ম কাকে বলে। হোমিওথার্ম আমরা সেই সমস্ত প্রাণীদেরকে বলবো যে সমস্ত প্রাণী পরিবেশের তাপমাত্রা কি হলো কি না হলো তাতে ওদের কোনো যায় আসে না, তারা নিজেদের টেম্পারেচার বা নিজেদের দেহের তাপমাত্রা একই রকম রাখবে। তারা কারা? তারা হচ্ছে বার্ডস আর ম্যামালস, এরা কিন্তু হোমিওথার্ম। এবার দেখো এরপরে তৃতীয় পয়েন্ট কি বলছে, এরা মিমিক্রি বা অনুকৃতি করতে পারে। এখন কোশ্চেন হচ্ছে এই মিমিক্রি বা অনুকৃতি ওদের কি হয়? এই মিমিক্রি বা অনুকৃতির মাধ্যমে এরা নিজেদের দেহের রং পরিবর্তন করে শিকারী প্রাণীর হাত থেকে সহজে নিজেদেরকে রক্ষা করতে পারে। এরপরে দেখো দ্বিতীয়ত 4 নাম্বার পয়েন্ট কি বলছে, হাইবারনেশন। হাইবারনেশন কেন না, যেহেতু ব্যাঙ শীতল রক্তের প্রাণী বা কোল্ড ব্লাডেড, সেই জন্য এরা সূর্যের যে আলোর যে তাপ সেটা সহ্য করতে পারে না, তাই অত্যাধিক শীতল তাপমাত্রাতে বা শীতল উষ্ণতাতে কি হয়, ব্যাঙ তাদের যে দেহের তাপমাত্রা অত্যন্ত কমে যায় এবং সে নিষ্ক্রিয় হয়ে যায়। সেই কারণে তারা কিন্তু শীতকালে তারা গর্তের মধ্যে গিয়ে শীতঘুম বা হাইবারনেশন দেয়। দ্বিতীয়ত দেখো এরা সামার স্লিপ, অর্থাৎ এরা কিন্তু শীতকালে যেমন ঘুমায় ঠিক একইভাবে সূর্যের আলোর অতিরিক্ত তাপমাত্রাও এরা সহ্য করতে পারে না, যার ফলে এরা তখনও কিন্তু গর্তের মধ্যে গিয়ে ঘুমায়। সেই ঘটনাকে বলা হয় সামার স্লিপ বা অ্যাস্টিভেশন। তাহলে দেখো ব্যাঙ কিন্তু তাদের জীবনের ম্যাক্সিমাম সময়টাই কি, ঘুমিয়েই কাটিয়ে দেয়। এবার দেখো তাহলে কি হয় না, এরা শুধুমাত্র বর্ষাকাল বা রেনি সিজন, এই সময়টা এদের ব্রিডিং সিজন অর্থাৎ প্রজনন কাল, সেই জন্য কিন্তু এরা কি হয়
না সচরাচর অ্যাক্টিভ বা সক্রিয় হয়। এরপর দেখো কি বলছে, এরা মাংসাশী প্রাণী, অর্থাৎ ব্যাঙ বা ফ্রগ হয় কার্নিভোরাস। তো কার্নিভোরাস, তাহলে কার্নিভোরাস মানে কি? কার্নিভোরাস মানে হচ্ছে যে সমস্ত প্রাণী তারা মাংস ভক্ষণ করে তাদেরকে বলা হয় কার্নিভোরাস। এবং এখানে একটা কথা বলে রাখি যে ব্যাঙ, ছোট পতঙ্গ, মাকড়সা এগুলি তো ভক্ষণ করে, মনে একটা কথা বলে রাখি যে যে সমস্ত প্রাণী মাংসাশী হয় তাদের প্রস্টিক নালী বা অ্যালিমেন্টারি ক্যানাল ছোট হয়। তার কারণ যে সমস্ত প্রাণী শাকসবজি খায়, শাকসবজি আমাদের বা যারা খায় আর কি, যে সমস্ত প্রাণী তাদের অ্যালিমেন্টারি ক্যানালের মধ্যে শাকসবজি পাচিত হতে এবং ডাইজেস্ট হয়ে শোষণ হতে অনেক সময় লাগে, কার তুলনায়? মাংসের তুলনায়। তাহলে যে সমস্ত প্রাণী মাংস বা মিট ভক্ষণ করে তাদের কিন্তু সহজেই মাংসটা পাচিত হয়ে যায় অ্যালিমেন্টারি ক্যানালের মধ্যে, সেই জন্য বেশিক্ষণ অ্যালিমেন্টারি ক্যানালের মধ্যে ওই মাংসটা না থাকলেও আমাদের ডাইজেস্ট হয়ে যায়। সেই কারণে যারা কার্নিভোরাস হয় তাদের পৌষ্টিক নালী কিন্তু ছোট হয়, ইম্পর্টেন্ট। এরপরে দেখো 7 নম্বর পয়েন্ট কি বলছে, এদের জিভ মুখের দিকে আটকে থাকে আর পিছনের দিকে খোলা থাকে। অর্থাৎ এদের যে জিভটা, আমাদের জিভটা কি হয়, আমাদের জিভটা গলার দিকে আটকানো থাকে পিছনের অংশটা, আর সামনের অংশটা খোলা। কিন্তু ব্যাঙের ক্ষেত্রে দেখা যায় যে এদের জিভের সামনের অংশটা আটকানো থাকে ম্যাক্সিলাতে, নিচের চোয়ালে, এবং পিছনের যে অংশ সেটা কিন্তু খোলা থাকে। এবং এদের যে টাং বা জিভ সেটা কিন্তু বাইলোব, মানে এইরকম এইরকম। এবং এই বাইলোবদের এখানে প্রচুর পরিমাণে মিউকাস বা এরকম রস থাকে, যার ফলে যখন কোনো শিকার প্রাণীর হাতে, প্রাণীর গায়ে এই জিভটা দিয়ে দেয় তখন কিন্তু এই আঠালো পদার্থে আটকে যায়, তাহলে আঠালো পদার্থে আটকে গিয়ে ভিতরেও ঢুকিয়ে নিয়ে আসে। ক্লিয়ার? এরপরে দেখো ব্যাঙের ক্ষেত্রে আরো একটা স্পেশাল ক্যারেক্টার আছে। এদের যদি আমরা দেখি, এদের সামনের পায়ে বা ফোর লিম, তো এদের সামনের পায়ে বা ফোর লিম্বে কিন্তু 4 ডিজিট থাকে, অর্থাৎ সামনের পায়ে এদের 4টে আঙ্গুল থাকে। এবং পিছনের পায়ে দেখো পশ্চাৎপদ বা হাইন্ড লিম, এই পশ্চাৎপদ বা হাইন্ড লিম্বে কিন্তু 5 ডিজিট থাকে, 5 ডিজিট মানে 5টি আঙ্গুল থাকে। এবং স্পেশাল একটা বৈশিষ্ট্য থাকে, যেহেতু এরা উভচর, জলে এবং স্থলে উভয় জায়গাতে থাকতে হয়, সেই জন্য এদের যে পশ্চাৎপদ সেটা কিন্তু ওয়েবড প্যাড বা লিপ্ত পদ। কারণ এই লিপ্ত পদ দেখো একটা পাতলা চামড়া দিয়ে, এই যে আঙুলগুলো আছে তার মাঝখানে এই ফাঁকা জায়গাটা পাতলা চামড়া দিয়ে আবৃত, যার ফলে সহজে সাঁতার কাটতে পারে। এরপরে আরেকটা স্পেশাল ক্যারেক্টার কি না, এই যে ব্যাঙের যে 4 লিম, সেই 4 লিমের যে 1 নম্বর এবং 2 নম্বর যে ডিজিট বা আঙুলটা, সেটাতে কোপুলেটরি প্যাড থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোপুলেটরি প্যাড, এই কোপুলেটরি প্যাড নামের মধ্যে লুকিয়ে আছে। দেখো কপুলেশন মানে হচ্ছে জনন বা ইন্টারকোর্স, তাহলে জননে সাহায্য করে। অর্থাৎ যদি দেখো পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙকে ধরে রাখতে ও ওই কপুলেটরি প্যাডকে ব্যবহার করে, এবং ততক্ষণ এই কপুলেটরি প্যাড দিয়ে স্ত্রী ব্যাঙকে ধরে রাখে যতক্ষণ না স্ত্রী ব্যাঙ ডিম পাড়ে। ডিম পাড়ার পর তারপরে কিন্তু এই পুরুষ ব্যাঙ তার স্পার্ম রিলিজ করে জলে, এবং জলের মধ্যে এদের বহিঃনিষেক হয়, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। তারপরে দেখো এই তো গেল এদের বেসিক যে ক্যারেক্টার বা বৈশিষ্ট্য সেটা। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মরফোলজি। মরফোলজি মানে কি, অর্থাৎ কোনো প্রাণীকে তুমি তার বাহ্যিক আবরণ দেখে বুঝতে পারবে যে সেটা কি বা কেমন গঠন, এটাকে বলা হয় মরফোলজি। দেখো তাহলে মরফোলজি কি পড়বো আমরা এখানে না, এদের টোটাল বডিটা দুটো অংশে ভাগ, একটা হচ্ছে হেড আর একটা ট্রাঙ্ক, অর্থাৎ মস্তক এবং ট্রাঙ্ক।
অর্থাৎ এই জায়গাটা যদি দেখা যায়, এই জায়গাটা হচ্ছে মস্তক, আর পুরো এই জায়গাটা এটা কি, এটা এর ট্রাঙ্ক। এখন এই ট্রাঙ্ক দুটো জিনিস নিয়ে গঠিত। ট্রাঙ্কের প্রথম দিকের পার্ট হচ্ছে চেস্ট বা বক্ষ বা বুক, আর নিচের দিকের পোর্শনটা হচ্ছে অ্যাবডোমেন বা উদর। এই দুটো অংশ নিয়ে কিন্তু গঠিত। মনে রাখবে এদের যে ফ্রগ যেটা হয়, সেই ফ্রগের পৃষ্ঠদেশ অর্থাৎ উপর থেকে এরা অনেকটা ইয়েলোইশ হয়, ইয়েলোইশ মানে হলুদ আকৃতির হয়, অনেকটা হলুদ হলুদ। এবং এই পিঠের উপরে এদের এরকম ওয়ার্ট, WART, ওয়ার্ট বা গুটি থাকে। এই গুটিতে কিন্তু রাসায়নিক পদার্থ থাকে, যেটা ওদের কি করে না শত্রু প্রাণীদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে। অর্থাৎ এটা একটা বিষাক্ত রস এর মধ্যে থাকে, যেটা দিয়ে ওরা কি করে না শত্রু প্রাণীকে দিয়ে শত্রু প্রাণীর হাত থেকে ও রক্ষা পায়। এরপরে দেখো এদের মস্তকে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া থাকে, যেমন এদের চোখ, অর্থাৎ এদের চোখে একটা স্পেশাল পর্দা থাকে যার নাম নিকটিটেটিং মেমব্রেন। যে নিকটিটেটিং মেমব্রেন আমাদের সুদূর অতীতে ছিল, কিন্তু আমরা ব্যবহার না করার কারণে আমাদের কিন্তু আজ সেটা অবলুপ্তি বা নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়েছে। কিন্তু কি হয় এই নিকটিটেটিং পর্দাতে, আমরা যেমন ধরো জলের মধ্যে নেমে আমরা কিন্তু চোখটা খুলতে পারি না, চোখটা যদি খুলি তাহলে আমাদের জলের আঘাতে চোখ বন্ধ হয়ে যায়। কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, এরা যখন জলের নিচে থাকে তখন এদের যে নিকটিটেটিং পর্দাটা সেটা চোখের উপরে একটা হালকা আস্তরণ তৈরি করে রাখে, যার ফলে সরাসরি জল চোখে আঘাত করতে পারে না। সেই জন্য এরা কিন্তু সহজেই জলের মধ্যে স্পষ্টভাবে সব দেখতে পায়। এবং এটা একটা বলে দিই যে অ্যাকচুয়ালি যেটা এদের ক্ষেত্রে আছে আমাদের নেই, সেটা কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে তৃতীয় উপপল্লব বা থার্ড মেমব্রেন অফ দা আই, যেটা ব্যাঙের থাকে আমাদের থাকে না। এরপর এদের চোখের নিচে দেখো টিম্প্যানিং পর্দা, অর্থাৎ কানের মতো কাজ করে টিম্প্যানিং পর্দা থাকে, যেটা কি করে না বাইরের যে শব্দ তরঙ্গ বা শব্দ শুনতে সাহায্য করে এই টিম্প্যানিং পর্দা। এরপরে দেখো কি বলছে না, তাহলে একটা ম্যাচিওর ফ্রগের কিন্তু কোনো নেক বা ঘাড় থাকে না, এমনকি টেলও থাকে না, অর্থাৎ নো টেল নো নেক ইন অ্যাডাল্ট ফ্রগ। এরপরে দেখো এদের মধ্যে কি দেখা যায় না সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। তো সেক্সুয়াল ডাইমরফিজম মানে কি দেখো, সেক্সুয়াল ডাইমরফিজম অর্থাৎ সেক্সুয়াল ডাইমরফিজম কথার অর্থ হচ্ছে যে সমস্ত প্রাণীকে আমরা বাইরে থেকে দেখে সহজেই মেল ফিমেলে আলাদা করতে পারি, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য দেখেই আমরা বলতে পারি যে কোনটা মেল আর কোনটা ফিমেল। তো ব্যাঙের ক্ষেত্রে কয়েকটা স্পেশাল ক্যারেক্টার আছে যেটা দিয়ে আমরা সহজেই এটা মেলকে ফিমেল আলাদা করতে পারি। তো দেখো মেল ফ্রগের ক্ষেত্রে ভোকাল স্যাক থাকে, ভোকাল স্যাক, যে ভোকাল স্যাকের মাধ্যমে এরা সাউন্ড প্রডিউস করতে পারে। অর্থাৎ কি বললাম না মেল ফ্রগ কিন্তু আওয়াজ করতে পারে বা সাউন্ড প্রডিউসিং করতে পারে ভোকাল স্যাক থাকার কারণে, কিন্তু ফিমেল ফ্রগ কিন্তু পারে না, আওয়াজ বা সাউন্ড প্রডিউসিং করতে পারে না। তার কারণ ফিমেল ফ্রগের কোনো ভোকাল স্যাক নেই। তাহলে এটা একটা পার্থক্য, ভোকাল স্যাক। দ্বিতীয়ত কপুলেটরি প্যাড, কপুলেটরি প্যাড, অর্থাৎ দেখো কপুলেটরি প্যাড কিন্তু মেলের ক্ষেত্রে থাকে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে থাকে না। অর্থাৎ কপুলেটরি প্যাড কিন্তু কোথায় থাকে না
ফোর লিম্বের কোথায় 1 এবং 2 নাম্বার ডিজিটে এখানে কিন্তু থাকে কপুলেটরি প্যাড, যেটা এদের রিপ্রোডাকশন বা জননে সাহায্য করে, যেটা কিন্তু ফিমেলদের থাকে না। তাহলে এই দুটো ক্যারেক্টার দেখে আমরা সহজেই বলতে পারবো যে মেল এবং ফিমেল ফ্রগকে আলাদা করতে পারবো। আরো একটা জিনিস মনে রাখবে, এদের যে হাইন্ড লিম্ব হয় অর্থাৎ পিছনের পা ব্যাঙের, সেটা কিন্তু অনেকটা লার্জ হয় ফোর লিম্বের থেকে এবং মাস্কিউলার হয় অর্থাৎ পেশিবহুল হয়, মাস্কিউলার পেশিবহুল হয়। এবং আরো একটা ক্যারেক্টার আছে, এদের যে ফোর লিম্ব, সেই ফোর লিম্ব যখন ব্যাঙ এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে যায়, তাহলে লাফিয়ে গেলে তো কোথাও একটা গিয়ে দাঁড়াতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আঘাত শোষণ করার জন্য বা শক অ্যাবজর্বেন্স করার জন্য এদের ফোর লিম্বে কিন্তু সব শক অ্যাবজর্বেন্স করার প্রপার্টিটা থাকে। ক্লিয়ার? এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যানাটমি অফ দা ফ্রগ। তো সেই অ্যানাটমি অফ দা ফ্রগে আমরা কি পড়বো? দেখো, অ্যানাটমি অফ দা ফ্রগ অর্থাৎ অ্যানাটমি অফ দা ফ্রগ বলতে মরফোলজি তো দেখলাম, অ্যানাটমি মানে ওই ব্যাঙের মধ্যে বা ফ্রগের মধ্যে কোন কোন তন্ত্র দেখা যায় সেগুলিকে আমরা একসঙ্গে কি বলি? অ্যানাটমি। দেখা যাক কি কি দেখা যায়, আমরা সহজে দেখে নিই। দেখো, অর্থাৎ অ্যানাটমি, অ্যানাটমি অফ ফ্রগ। তো এদের অ্যানাটমি অফ ফ্রগ কেমন না, অর্গান সিস্টেম, মনে রাখবে কিন্তু অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম। সেই অর্গান সিস্টেম কি কি চলো দেখা যাক। তাহলে দেখো, আমরা এবার কি পড়বো না অ্যানাটমি অফ ফ্রগ। তো অ্যানাটমি অফ ফ্রগের মধ্যে আমরা 6টা সিস্টেম এদের পড়বো: ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম আর নার্ভাস সিস্টেম। তাহলে আমরা এই 6টা আমরা পড়বো। তো আমরা তাহলে প্রথমে শুরু করি ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে, অর্থাৎ অ্যানাটমির মধ্যে যেটা ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র, সেটা আমরা এখন পড়বো। দেখো, তাহলে পরিপাক তন্ত্র ফ্রগের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দেখে নাও কি কি আছে আগে। দেখো, ফ্রগের ডাইজেস্টিভ সিস্টেম অনেকটা আমাদের মতো। দেখো, এটা হচ্ছে মাউথ, এটা হচ্ছে এদের বাক্কাল ক্যাভিটি বা মুখগহ্বর বা মুখবিবর, এটা হচ্ছে ফ্যারিংস বা গলবিল, আর অসোফেগাস। মনে রাখবে এদের ইসোফেগাস বা খাদ্যনালীটা অনেক ছোট, রিডিউসড অসোফেগাস। তারপর দেখো স্টমাক, পাকস্থলী। তারপরে কি আছে দেখো, স্মল ইন্টেস্টাইন। দেখো মনে রাখবে স্মল ইন্টেস্টাইনের নামটা বিশেষ করে ডিউডিনাম, স্মল ইন্টেস্টাইন ডিউডিনাম। এবং দেখো স্মল ইন্টেস্টাইনে বিভিন্ন জায়গায় যে খাদ্য শোষণ হয় তার জন্য ভিলাই বা মাইক্রোভিলাই, ব্রাশ লাইক, ব্রাশের মতো দেখতে থাকে। আর লার্জ ইন্টেস্টাইন যেটা, সেটা হচ্ছে রেকটাম। এবং তারপরে কি ক্লোয়াকা, এবং তারপরে ক্লোয়াকাল অ্যাপারচার। এখন আমরা কিভাবে এদের ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট হয় সেটা আমরা পড়ব। দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ, ধরে নাও যে একটি ফ্রগ যখন কোনো শিকার ধরলো, তো শিকারটা কি হয় না, শিকারটা কোনো পতঙ্গ বা মাকড়সা হলো, কার্নিভোরাস। এবং আমরা আগেই বলেছি যে যে সমস্ত প্রাণী কার্নিভোরাস হয় তাদের অ্যালিমেন্টারি ক্যানালটা ছোট হয়, তো এদেরও অ্যালিমেন্টারি ক্যানাল ছোট, আমাদের থেকে অনেক, আমাদের তুলনায় অনেক ছোট এদের। এইবার দেখো, ধরে নাও এদের যে টাং বা জিভ, সেটা বাইলোব, অর্থাৎ বাইলোব টাং দিয়ে ওরা কোনো শিকারী প্রাণীকে যখন ধরে মুখের মধ্যে ভরবে, তারপরে সেই ভরার পরে আলটিমেট কিভাবে খাবারটা পাচিত হবে, শোষণ হবে এবং দেহের বাইরে বেরিয়ে যাবে, সেই সিস্টেমটাই আমরা এখন পড়ব। দেখো, এখানে ধরে নাও কোনো একটা ইনসেক্ট ও ধরেছে পতঙ্গ, সেই পতঙ্গটাও প্রথমে তার বাইলোব জিভ দিয়ে সরাসরি ভিতরে নিয়ে এসে বাক্কাল ক্যাভিটি, তারপর ফ্যারিংস, এবং তারপরে রেডিউস ছোট্ট একটা খাদ্যনালী। যেহেতু এদের ঘাড় নেই, নেক নেই, সেই জন্য এদের খাদ্যনালীটা অনেকটা ছোট। তাহলে খাদ্যনালী থেকে এবার ফুড ম্যাটেরিয়াল বা যেটাও নিয়ে আসলো, সেটা কোথায় আসলো না স্টমাকে। এখন দেখো, স্টমাকে আমাদের মতোই এদের কি HCl আছে, আমাদের মতোই এদের কিন্তু
HCl, এবং কি আছে দেখো গ্যাস্ট্রিক জুস অর্থাৎ পাচক রস, অর্থাৎ এই পাকস্থলীতে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গ্যাস্ট্রিক জুসের যে সংমিশ্রণ, সেটাতে যে খাবারটা ওরা এনেছে সেই খাবারটা কিন্তু পাচিত হবে। কিন্তু মনে রাখতে হবে স্টমাকে কিন্তু যে খাদ্যটা পাচিত হয় সেটা অর্ধপাচিত হয়, অর্থাৎ স্টমাক থেকে অর্ধপাচিত খাদ্য বা কাইম, মনে রাখবে পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড, পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড বা কাইম, ইম্পর্টেন্ট। অর্থাৎ কাইম, কাইম কি তাহলে পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড যেটা স্টমাকে HCl এবং গ্যাস্ট্রিক জুসের সংমিশ্রণ তৈরি হলো, কাইম। এবং সেই কাইমটা এখান থেকে কোথায় আসলো না স্মল ইন্টেস্টাইন বা ডিউডিনাম। এখন তাহলে কি হবে, ডিউডিনামে ওই অর্ধপাচিত বা পার্শিয়ালি ডাইজেস্টেড খাদ্যটা কি হবে, সম্পূর্ণ পাচিত হবে। তাহলে সম্পূর্ণ পাচিত হতে গেলে যে জিনিসটা এদের প্রয়োজন সেটা কি, সেটা কিন্তু আমাদের এখন জানতে হবে যে সেটা দেখো এদেরকে বলা হয় ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তাহলে আমরা একটা জিনিস জেনে নিই যে এদের ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেমের কটি অংশ, একটা হচ্ছে অ্যালিমেন্টারি ক্যানাল যেটা পরিপাক নালী, অর্থাৎ একদম মাউথ থেকে শুরু করে ক্লোয়াকা পর্যন্ত, দেখো মাউথ টু ক্লোয়াকা এটা হচ্ছে পরিপাক নালী, পরিপাক নালী। আর এটা হচ্ছে কি পরিপাক গ্রন্থি, পরিপাক গ্রন্থি, তার মানে কি ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এখন এদের ক্ষেত্রে এই ডাইজেস্টিভ গ্ল্যান্ড কেন কাজে লাগে, এই জন্য কাজে লাগে কারণ অর্ধপাচিত খাদ্যকে সম্পূর্ণরূপে পাচিত করতে গেলে পরিপাক গ্রন্থির প্রয়োজন হয়। এখানে পরিপাক গ্রন্থি কি কি না লিভার এবং প্যানক্রিয়াস। দেখো কিভাবে হেল্প করছে, দেখো লিভার, আমরা জানি যে লিভার আমাদের লিভারেও কিন্তু লিভারে পিত্ত তৈরি হয়, বাইল বা পিত্ত তৈরি হয়। যখন সেই পিত্তটা এখন তৈরি হয়ে কোথায় এসে জমা হয় না পিত্তথলি বা গল ব্লাডার, পিত্তথলি বা গল ব্লাডারে পিত্ত জমা হয়, এবং যখন প্রয়োজন হবে তখন ওখান থেকে বাইল নিচের দিকে রিলিজ হবে, অর্থাৎ এটাকে বলা হয় বাইল ডাক্ট মানে পিত্ত নালী। অর্থাৎ গল ব্লাডার থেকে পিত্ত নালীর মাধ্যমে, এই গল ব্লাডার থেকে পিত্ত এখান দিয়ে আলটিমেট কোথায় আসবে স্মল ইন্টেস্টাইনে, কারণ স্মল ইন্টেস্টাইনে খাদ্যকে সম্পূর্ণ পাচিত করতে হবে, যার জন্য প্রয়োজন বাইল। আর দেখো এখানে আছে প্যানক্রিয়াস, অর্থাৎ প্যানক্রিয়াসের থেকেও প্যানক্রিয়েটিক জুস, প্যানক্রিয়াস থেকে কি প্যানক্রিয়েটিক জুস, অর্থাৎ প্যানক্রিয়েটিক জুস অর্থাৎ অগ্ন্যাশয় রস এখান থেকে ক্ষরিত হয়ে প্যানক্রিয়েটিক ডাক্টের মাধ্যমে, দেখো এদিক থেকে বাইল আর এদিক থেকে প্যানক্রিয়েটিক জুস একসঙ্গে এসে যুক্ত হয়েছে কোথায় কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট। এবং সেই কমন বাইল ডাক্টের মধ্যে বাইল এবং প্যানক্রিয়েটিক যে জুস সেটা কিন্তু কোথায় এসে পড়বে না, সেটাই কোথায় এসে পড়বে, সেটা স্মল ইন্টেস্টাইনে এসে পড়বে। আর স্মল ইন্টেস্টাইনে তখন অর্ধপাচিত খাদ্যটা পাচিত হবে। কিভাবে হবে দেখো, বাইল আমরা জানি যে বাইল কি কাজ করে না, বাইল ইমালসিফাই টু ফ্যাট, ইমালসিফাই টু ফ্যাট, অর্থাৎ ফ্যাটকে ইমালসিফাই করে কে বাইল। আর প্যানক্রিয়েটিক জুসের মধ্যে কি আছে না প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট, অর্থাৎ প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে পাচিত করতে প্যানক্রিয়েটিক জুস প্রয়োজন হয়। তাহলে দেখো, তাহলে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট সব খাদ্যই কিন্তু কি পাচিত হলে স্মল ইন্টেস্টাইনে। তারপরে স্মল ইন্টেস্টাইনের নিচের দিকে দেখো ভিলাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিলাই কি না, ভিলাই ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের একদম শেষের দিকে থাকে
এবং এই যে খাবারটা পাচিত হলো সম্পূর্ণ, সেই সম্পূর্ণ পাচিত খাদ্য থেকে ম্যাক্সিমাম প্রয়োজনীয় খাদ্যটা ভিলাই দ্বারা শোষিত হয়ে রক্তে পৌঁছায়, ভিলাই দ্বারা শোষিত হয়ে রক্ত পৌঁছায়। এবং ভিলাই কেন থাকে দেখে যদি আমি দেখি এরকম, ধরে নেব এটা ইন্টেস্টাইন এবং ভিলাইটা এইরকম বিরাট বড় এরকম থাকে, কারণ ভিলাইটা থাকলে কি হয় না, মাইক্রোভিলাই বা ভিলাই থাকলে সারফেস এরিয়াটা বেড়ে যায়, যার ফলে বেশি বেশি খাদ্য কিন্তু ওখান দিয়ে শোষণ হয়। এরপরে দেখো তাহলে তারপরে কি হলো না, মাইক্রোভিলাই থেকে যে খাদ্যগুলো শোষিত হলো না, অর্থাৎ আনডাইজেস্টেড ফুড, সেটা কিন্তু লার্জ ইন্টেস্টাইনের রেকটামে এসে জমা হলো, রেকটাম, এবং সেই রেকটাম থেকে আলটিমেট আনডাইজেস্টেড ফুড স্টুল রূপে দেহের বাইরে অবসারণী ছিদ্র দিয়ে বেরিয়ে গেল। ক্লিয়ার? তাহলে কি হলো না, এটা এদের ডাইজেস্টিভ সিস্টেম। কি প্রথমে একবার বলি, প্রথমে কোনো খাবার রিসিভ করলো, সেই খাবারটা বাক্কাল ক্যাভিটি, তারপর ফ্যারিংস, তারপরে রিডিউস অসোফেগাসের মধ্য দিয়ে স্টমাকে পাচিত হলো, তারপরে সেই অর্ধপাচিত খাদ্য স্টমাক থেকে ডিউডিনামে এসে পড়লো, ডিউডিনামে সম্পূর্ণ পাচিত করার জন্যে ডাইজেস্টিভ গ্ল্যান্ডের যে লিভার এবং প্যানক্রিয়াস, তার থেকে বাইল এবং প্যানক্রিয়াটিক জুস রিলিজ হলো, যেটা কমন বাইল ডাক্ট দিয়ে ডিউডিনামে পৌঁছালো, সেখানে পৌঁছানোর পর খাবারটা সম্পূর্ণ পাচিত হলো এবং তারপরে সেই খাবারটা শোষিত হলো এবং আনডাইজেস্টেড ফুডগুলো কি হলো, নিচের দিকে নেমে এসে রেকটামে জমা হলো এবং তারপরে রেকটাম থেকে আলটিমেট ক্লোয়াকা এবং তারপরে ক্লোয়াকা বা অবসারণী ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে গেল। এই হচ্ছে ব্যাঙের ডাইজেস্টিভ সিস্টেম। ক্লিয়ার? এদের শ্বসন, এরা যেহেতু জলে এবং স্থলে অর্থাৎ ওয়াটার এবং ল্যান্ড দুই জায়গাতেই থাকে, সেই জন্য এদের কিন্তু রেসপিরেটরি সিস্টেমটা একটু অন্যরকম। এরা যখন জলে থাকে অর্থাৎ তখন এদের রেসপিরেশন শুধুমাত্র স্কিন দ্বারা হয়, এবং যখন এরা ল্যান্ড বা স্থলভূমিতে থাকে তখন কিন্তু এরা স্কিন, বাক্কাল ক্যাভিটি, লাংস তিনটে অঙ্গের সাহায্যেই নিঃশ্বাস প্রশ্বাস বা ব্রিদিং এদের হয়, অর্থাৎ তিনটে সিস্টেমের সাহায্যেই কিন্তু বা অর্গানের সাহায্যেই কিন্তু এরা শ্বসন কমপ্লিট করে। এখন যখন এরা জলের নিচে থাকে তখন এদের শুধুমাত্র স্কিন দ্বারা রেসপিরেশন হয়। তার কারণ হচ্ছে এদের স্কিন হাইলি ভাস্কুলারাইজড, মানে হচ্ছে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেল এদের স্কিনের নিচে থাকে এবং এদের স্কিনটা একটু বড় হওয়ায় স্কিনের সারফেস এরিয়াটাও বেশি। তো সারফেস এরিয়া বেশি হওয়ার কারণে গ্যাসিয়াস এক্সচেঞ্জ অর্থাৎ CO2 আর O2 এর এক্সচেঞ্জ সহজভাবে হয়। এছাড়াও এদের যে স্কিন, সেই স্কিন সবসময় স্যাঁতসেঁতে বা ময়েস্ট থাকে এবং ভিজে থাকে, যার ফলে সহজেই নিঃশ্বাস প্রশ্বাস বা ব্রিদিং এরা করতে পারে। এদের একটা স্পেশাল ক্রাইটেরিয়া হলো যখন এরা হাইবারনেশনে থাকে, হাইবারনেশন বা শীত ঘুম বা অ্যাস্টিভেশন গ্রীষ্মকালীন ঘুম, এই দুটো সময়েই কিন্তু ওরা স্কিন দ্বারা রেসপিরেশন করে। কিন্তু যখন এরা স্থলভূমিতে থাকে তখন কিন্তু তিনটে সাহায্যেই ওরা ব্রিদিং কমপ্লিট বা শ্বাস প্রশ্বাস কমপ্লিট করে। এখন যদি স্কিনের সাহায্যে রেসপিরেশন করে তাহলে তার নাম হয় কিউটেনিয়াস রেসপিরেশন। কিউটেনিয়াস রেসপিরেশন। আর যদি বাক্কাল ক্যাভিটি, মনে রাখবে এদের মুখবিবর সেটাও কিন্তু হাইলি ভাস্কুলারাইজ, মানে এখানে ওদের সহজেই গ্যাসীয় আদান প্রদান কিন্তু ঘটতে থাকে।
তাহলে বাক্যাল ক্যাভিটি দ্বারা যদি রেসপিরেশন হয় তাহলে বাক্য ফ্যারেঞ্জিয়াল ক্যাভিটি, বাক্য ফ্যারেঞ্জিয়াল রেসপিরেশন, এবার যদি লাংস দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস হয় তাহলে সেটাকে বলবো কি পালমোনারি রেসপিরেশন, একদম মানুষের মতো পালমোনারি রেসপিরেশন। তাহলে দেখো তিনটে সাহায্যে যখন, এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে রেসপিরেটরি সিস্টেম এদের শ্বসনতন্ত্র যখন হাইলি ডেভেলপ, কেন না এদের স্কিন দ্বারা রেসপিরেশন হয়, বাক্যাল ক্যাভিটি দ্বারা, লাংস দ্বারা, তাহলে এই জিনিসগুলো কিন্তু এদের কি না রেসপিরেটরি সিস্টেম। এবং সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যখন এরা স্টিভেশন বা হাইবারনেশনে থাকে তখন কিন্তু স্কিন দ্বারা রেসপিরেশন হয়। এর সার্কুলেটরি সিস্টেম বা ফ্রগের সংবহন তন্ত্র, দেখো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট সার্কুলেটরি সিস্টেমটা। তাহলে সার্কুলেটরি সিস্টেম পড়তে গেলে আমাকে জানতে হবে যে ব্যাঙের সার্কুলেটরি সিস্টেম কত প্রকার। ব্যাঙের সার্কুলেটরি সিস্টেম দুই প্রকার, একটা হচ্ছে ব্লাড ভাস্কুলার সিস্টেম আর লিম্ফ্যাটিক সিস্টেম, অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র এবং লসিকা সংবহন তন্ত্র। তো রক্ত সংবহন তন্ত্রের উপাদানগুলি কি কি আমরা সেটা আগে জানবো। তাহলে যেটা ব্লাড, তার দুটি উপাদান, একটা হচ্ছে ব্লাড প্লাজমা, ব্লাড প্লাজমা মানে রক্ত রস, ব্লাড প্লাজমা রক্ত রস, প্লাস আর কি আছে রক্ত কণিকা বা ব্লাড কর্পাসেল, রক্ত কণিকা। এখন রক্ত কণিকা আবার কত প্রকার, রক্ত কণিকা আবার তিন প্রকার। দেখো তা আমাদের যেমন রক্ত কণিকা থাকে ঠিক ব্যাঙেরও সেই সেম রক্ত কণিকাই থাকে। তাহলে প্রথম রক্ত কণিকা কি, লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা বা আরবিসি, বা এর আরেক নাম কি এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। দ্বিতীয়ত কি না, তাহলে এক গেল, দুই ডব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকা, যাকে বলা হয় লিউকোসাইট, লিউকোসাইটস। তিন নম্বর কি না প্লেটলেটস বা অনুচক্রিকা, প্লেটলেটস বা থ্রম্বোসাইট, থ্রম্বোসাইটস। কাজ কি এদের, লোহিত রক্তকণিকা আমাদের মতোই কাজ। লোহিত রক্তকণিকা এদের ক্ষেত্রে শ্বাস বায়ু বা অক্সিজেন CO2 পরিবহন করে। লিউকোসাইট এদের ক্ষেত্রে রোগ জীবাণু ধ্বংস করে, শ্বেত রক্তকণিকা। প্লেটলেটস অনুচক্রিকা, কেটে গেলে রক্ত জমাট বাঁধিয়ে দেয়। অর্থাৎ মনে রাখতে হবে কি না এদের ক্ষেত্রে একটা স্পেশাল পয়েন্ট, যেটা হচ্ছে মানুষের আরবিসি কিন্তু নিউক্লিয়াস বিহীন, মানুষের আরবিসি হিউম্যান আরবিসি কিন্তু কি নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়েটেড, নো নিউক্লিয়েটেড। কিন্তু ফ্রগ আরবিসি কিন্তু নিউক্লিয়েটেড, মানে কি এর নিউক্লিয়াস আছে। ক্লিয়ার? তাহলে পরিণত আরবিসি আমাদের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস থাকে না, কিন্তু ব্যাঙের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে। ক্লিয়ার? এবার দেখো, এবার ব্লাড ভাস্কুলার সিস্টেম কি না, ব্লাড ভাস্কুলার সিস্টেম রক্ত বাহু, যেটা শিরা বা ধমনী এইরকম। এরপরে আমরা কি বলবো, হার্ট। তাহলে আমরা জানি ব্যাঙের হার্ট স্পেশাল বৈশিষ্ট্য, ব্যাঙের হার্টে তিনটে প্রকোষ্ঠ। কটা প্রকোষ্ঠ? তিনটে প্রকোষ্ঠ। এবং নিচের দিকের, অর্থাৎ এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, আর এটা হচ্ছে ভেন্ট্রিকল। মনে রাখবে এদের ভেন্ট্রিকলে মাঝখানে কোনো সেপ্টাম বা ভাগ নেই, সেই কারণে কিন্তু এদের মধ্যে বিশুদ্ধ এবং দূষিত রক্ত
মিক্সড হয়ে যায়, এবং আমরা দেখব যে কি করে মিক্সড হয়, কেন মিক্সড হয়, সেগুলি সব আমরা একটু পরেই দেখব। এবার দেখো, এর বলতে লিম্ফ্যাটিক সিস্টেম। এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে লিম্ফ কি অ্যাকচুয়ালি, আর কিভাবে লিম্ফ কাজ করে ব্যাঙের দেহে। ধরে নাও এগুলি হচ্ছে টিস্যু, মানে নর্মাল টিস্যু, কলা। এখন এই টিস্যুর মাঝখানে মাঝখানে, বা এগুলি ধরে নাও টিস্যু, তাহলে এর মাঝখানে মাঝখানে কি থাকে? এক্সট্রা সেলুলার ফ্লুইড। কি থাকে? এক্সট্রা সেলুলার ফ্লুইড। এবং এর মধ্য দিয়ে যেগুলো বেরিয়ে গেছে এগুলো কি বলতো? এগুলি হচ্ছে রক্তবাহ। মানে ধরে নাও এর মধ্য দিয়ে রক্তবাহ বেরিয়ে গেছে, মানে এর মধ্য দিয়ে রক্ত অ্যাকচুয়ালি যায়। তো ধরে নাও এগুলি টিস্যু টিস্যু টিস্যু, তাহলে এই টিস্যুর মধ্যে বিভিন্ন অক্সিজেন এবং CO2 পরিবহনে যে ভূমিকা গ্রহণ করে সে কে? সে হচ্ছে আর কেউ না, সে হচ্ছে ব্লাড, রক্ত। এখন ধরে নাও, ভালো করে দেখবে, রক্ত যখন রক্তবাহের মধ্য দিয়ে যাচ্ছে এবং যার আশেপাশে সব টিস্যু, তখন এই রক্ত যখন এর মধ্যে দিয়ে যাওয়ার সময় রক্তের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়। সেই চাপ থেকে রক্তের মধ্য থেকে বিভিন্ন উপাদান তারা রক্তবাহকে ক্রস করে, রক্তবাহের এই যে মানে রক্তবাহ, এইটা রক্তবাহ, এইটাকে ভেদ করে এই যে ফাঁকা জায়গা, সেই সমস্ত জায়গায় গিয়ে জমা হয়। অর্থাৎ রক্তের কিছু উপাদান যেগুলি প্রবল চাপের কারণে রক্তবাহ থেকে বেরিয়ে এরকম এক্সট্রা সেলুলার ফ্লুইডে এসে জমা হয়েছে, রক্তবাহ থেকে বেরিয়ে এক্সট্রা সেলুলার ফ্লুইডে জমা হয়েছে। এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড জমা হলো এই জায়গায়, এইগুলো আবার একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করে কি না? লসিকা বাহ। কি তৈরি করে? লসিকা বাহ। ধরে নাও এটা লসিকা বাহ, লসিকা বাহ। অর্থাৎ ওই যে লিম্ফ ভ্যাসেল বললাম, লিম্ফ ভ্যাসেল, লসিকা বাহ, এটা লিম্ফ। লিম্ফ তাহলে কি? লিম্ফ হচ্ছে রক্তবাহের মধ্য দিয়ে রক্ত যাওয়ার সময় কিছু উপাদান রক্তবাহের প্রাচীরকে ভেদ করে এক্সট্রা সেলুলার ফ্লুইডে পড়েছে, সেটাই হচ্ছে লিম্ফ। এখন সেই লিম্ফগুলি আবার একসঙ্গে যুক্ত হয়ে এরকম লিম্ফ বা লসিকা বাহের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে রক্তবাহ, আর এটা হচ্ছে লসিকা বাহ। দেখো তাহলে এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে, রক্তের মধ্যে বিভিন্ন উপাদান থাকে যেগুলি আমাদের ক্ষতি করে, যেমন বিভিন্ন জীবাণু বা প্যাথোজেন। তারা যখন রক্তের মধ্য দিয়ে যায়, তো রক্তের মধ্যে বিভিন্ন ইমিউন সেল থাকে, যে ইমিউন সেল কি করে? এই যে রক্তের মধ্যে থাকা এই যে জীবাণুগুলো বা প্যারাসাইট বা যাই বলো না কেন, তাদেরকে মেরে ফেলবে। তখন কি করে দেখো, তাই রক্তের মধ্য দিয়ে যখন প্যারাসাইট বা জীবাণুগুলি যাচ্ছে, তখন ওরা বুঝতে পারে যে আমরা রক্তে থাকলে মারা যাব। তাহলে তখন কি করে? তারা রক্তবাহের প্রাচীরকে ভেদ করে এই এক্সট্রা সেলুলার ফ্লুইডে চলে যায়। যখনই এক্সট্রা সেলুলার ফ্লুইডে চলে যায়, ওরা জানে না যে ওখানে কে বসে আছে, ওখানে আছে লসিকা। এবং লসিকা আমাদের দেহে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রোটেকশন বা আমাদের দেহের একটা অনাক্রম তন্ত্রে সাহায্য করে লসিকা। কারণ লসিকার মধ্যে থাকে প্রচুর পরিমাণে শ্বেত রক্তকণিকা। তাহলে এই যে ফাঁকা জায়গা যেখানে এক্সট্রা সেলুলার ফ্লুইডে লসিকা বসে আছে, ঠিক সেই জায়গায় কে এসছে? জীবাণু। কেন না? জীবাণুগুলো রক্ত থেকে মরে যাওয়ার ভয়ে লসিকাতে প্রবেশ করে, ওই এক্সট্রা সেলুলার ফ্লুইডে প্রবেশ করেছে। এক্সট্রা সেলুলার ফ্লুইডে প্রবেশ করে দেখছে যে সেখানে তো লসিকা বসে আছে, লসিকা তো তাদের মেরে দেবেই, তাহলে কোনো লাভ ওদের হলো না এবং আমরা বেঁচে গেলাম। তাহলে কি হলো না, লসিকা বাহের মধ্যে, তাহলে লসিকাতে কি থাকে না? লিম্ফ। লিম্ফের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? WBC, যেটা ওই যে রক্তবাহ থেকে ভেদ করে যারা আসলো বেঁচে যাওয়ার জন্য রক্ত থেকে, তারাই কিন্তু মারা গেল কিসে? লিম্ফে, লিম্ফ বা WBC তে। মনে রাখবে, লিম্ফ বা লসিকার কালার কিন্তু বর্ণহীন, বর্ণহীন। কারণ লিম্ফ এর মধ্যে কোনো RBC থাকে না, কিন্তু লিম্ফের মধ্যে কিন্তু WBC প্রচুর পরিমাণে থাকে। তাহলে লিম্ফের মধ্যে কি থাকে? লিম্ফের মধ্যে থাকে WBC, বাট বর্ণহীন। কারণ
নো আরবিসি, কোনো আরবিসি কিন্তু লিম্ফের মধ্যে থাকে না। ক্লিয়ার? তাহলে এটা গেল লিম্ফ। এইবার আমরা ব্যাঙের সার্কুলেটরি সিস্টেমটা সুন্দর করে পড়ার চেষ্টা করব। দেখো কিভাবে ব্যাঙের দেহে অক্সিজেন এবং CO2 এর ট্রান্সপোর্ট হয় সেটা আমরা পড়বো। তাহলে আমরা প্রথমে একটা এঁকে নিলাম যে আমরা জানি হৃৎপিণ্ড ব্যাঙের ক্ষেত্রে 3টে চেম্বার, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, সহজ ভাষায়। এবার দেখো তাহলে এটা ধরে নাও বডি। আমরা কি জানি যে আমাদের দেহের বিভিন্ন অংশ থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে পৌঁছায়, ঠিক এদের ক্ষেত্রেও তাই। বডি থেকে দূষিত রক্ত ভেনা কাভার মাধ্যমে, দূষিত রক্ত ভেনা কাভার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করবে, সেটাই করছে দেখো। CO2 যুক্ত রক্ত বডি থেকে সারা দেহ থেকে ডান অলিন্দে প্রবেশ করছে, কিন্তু ডান অলিন্দে প্রবেশ করার আগে এখানে ট্রায়াঙ্গেল শেপের তৃতীয় মানে ত্রিভুজ আকৃতি একটা গঠন থাকে, যেখানে এসে সমস্ত দূষিত রক্ত জমা হয়। অর্থাৎ কোথায় না ব্যাঙের বডির ডরসাল সাইটে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দের উপরে একটা ত্রিকোণাকৃতি অঙ্গ থাকে যার নাম সাইনাস ভেনোসাস। কি নাম? সাইনাস ভেনোসাস। অর্থাৎ সাইনাস ভেনোসাসে কি হলো, দেহের বিভিন্ন দূষিত রক্ত এসে সাইনাস ভেনোসাসে জমা হলো, এবং সাইনাস ভেনোসাস থেকে পরবর্তীকালে সেই দূষিত রক্ত এবার কোথায় গিয়ে পড়লো? যেখানে পড়ার কথা, ডান অলিন্দে গিয়ে পড়লো। এর মধ্যে সব কি রক্ত? CO2 যুক্ত রক্ত। এরপরে দেখো ঠিক এই দিকে কি আছে? লাংস, ফুসফুস। আমরা জানি কি ফুসফুস সব সময় CO2 যুক্ত রক্ত নেয় আর দেয় কি আমাদের অক্সিজেন। তাহলে আমরা এখান থেকে দেখাই যে ভেন্ট্রিকল, তোমরা জানো যে নিলয় থেকে দূষিত রক্ত কোথায় যায়? মনে রাখবে দূষিত মানে অ্যাকচুয়ালি কি CO2 যুক্ত, আর বিশুদ্ধ মানে কি অক্সিজেন যুক্ত। তাহলে নিলয় থেকে দূষিত রক্ত কোথায় গেল? লাংসে গেল। কোথায় গেল? লাংস। তাহলে লাংস থেকে এইবার লাংসের মধ্যে যখন CO2টা গেল, সেই CO2 লাংস এখান থেকে CO2 বার করে দেবে, এবং লাংস কি দেবে না লাংস অক্সিজেন দেবে, এবং লাংস থেকে অক্সিজেন কোথায় প্রবেশ করবে? বাম নিলয়ে। তাহলে বাম নিলয়ে বিশুদ্ধ রক্ত, বাম নিলয়ে O2 যুক্ত রক্ত প্রবেশ করলো। এবার বাম নিলয়ে যখন রক্ত পূর্ণ হবে O2 যুক্ত রক্ত, আর এ যখন CO2 যুক্ত রক্ত পূর্ণ হবে, তখন কিন্তু এখানকার কপাটিকাগুলো কি খুলে যাবে। তখন নিচ থেকে এইদিকে থেকে CO2 আর এদিক থেকে কি অক্সিজেন। কিন্তু ঘটনাটা ঘটে গেল দেখো কি না, এই ক্ষেত্রে ব্যাঙের ক্ষেত্রে যেহেতু তৃতীয় প্রকোষ্ঠটা কি কোনো সেপ্টাম বা কোনো ভাগ নেই, তাহলে সেই ক্ষেত্রে দূষিত এবং CO2 রক্ত মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন কি হলো দেখো, তখন এখান থেকে এই যে দূষিত এবং বিশুদ্ধ রক্ত, এরা আমরা কি জানি যে নিলয় থেকে রক্ত, নিলয় থেকে দূষিত রক্ত লাংসে গেল আর বিশুদ্ধ রক্ত বডিতে গেল। তাহলে ঠিক একইভাবে এখানে O2 এবং CO2 রক্ত কি হয়ে গেল? মিক্সড হয়ে গেল। মিক্স হয়ে গেল এখানে, এবং এই মিক্সিং ব্লাড এবার এখান থেকে বেরিয়ে এখানে ভেন্ট্রাল সাইটে, মনে রাখবে ব্যাঙের বডির ভেন্ট্রাল সাইটে নিলয়ের ভেন্ট্রালে বা নিচের দিকে গোল আকৃতি একটা জায়গায় এই মিক্সিং ব্লাড অর্থাৎ O2 CO2 ব্লাড এসে জমা হবে, যার নাম কোনাস আর্টেরিওসাস। কোনাস আর্টেরিওসাস। এই কোনাস আর্টেরিওসাস সমস্ত মিক্সিং ব্লাডকে নিয়ে
কোথায় দেবে? বডিকে দেবে। তাহলে বলো তো দেখি, ব্যাঙের বডি কি রক্ত পায়? ব্যাঙের বডি কিন্তু মিক্সিং ব্লাড পায়, O2 এবং CO2, এবং এরা কি করবে? এই অক্সিজেনটা ব্যবহার করবে এবং CO2 তৈরি করবে, এইদিকে CO2 পাঠিয়ে দেবে। ঠিক একইভাবে এই যে CO2 সেটাও কিন্তু এর মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এবার দেখো কি ঘটনা ঘটলো। তাহলে কি হলো? বডি থেকে দূষিত রক্ত ডান অলিন্দে যাওয়ার কথা, কিন্তু ডান অলিন্দে যাওয়ার আগে একটা অর্গানে মিশে গেছে যার নাম সাইনাস ভেনোসাস। এখন এই বডি থেকে দূষিত রক্ত যার মাধ্যমে গেল তার নাম হচ্ছে ভেনা কাভা। কি নাম? ভেনা কাভা। তাহলে ভেনা কাভার মাধ্যমে CO2 রক্ত ডান অলিন্দে গেল, ডান অলিন্দ থেকে এসে নিচে নিলয়ে পড়লো। ঠিক একইভাবে ডান নিলয় থেকে এই নিলয় থেকে কিন্তু এই যে CO2 আমি আগে লিখেছিলাম, এখানে কিন্তু আরো অক্সিজেনও হবে। কারণ দেখো এখানে যেহেতু মিক্সিং ব্লাড, তাহলে এই মিক্সিং ব্লাডটাই কিন্তু লাংসে চলে গেল এবং সেখান থেকে O2টা যেমন আছে তেমন থাকবে, আর এই CO2টা বাইরে বেরিয়ে যাবে এবং আলটিমেট এখান থেকে CO2 ভরে দেবে। সেই CO2 এখানে আসলো, মিক্স হয়ে গেল, মিক্সড হয়ে আবার বডিতে যখন যাবে তখন কিন্তু মিক্সিং ব্লাডই বডিতে যাবে, কিন্তু বডিতে যাওয়ার আগে ওরা এক জায়গায় মিশে যায় যার নাম কোনাস আর্টেরিওসাস। তাহলে এইটা গেল ব্যাঙের সার্কুলেশন। ক্লিয়ার? এবার আমরা ব্যাঙের একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে, স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে পোর্টাল সিস্টেম। চলো দেখা যাক কি পোর্টাল সিস্টেমটা কি। ব্যাঙের ক্ষেত্রে দেখা যায় এটা স্পেশাল একটা। পোর্টাল সিস্টেমটার নাম কি না, ব্যাঙের ক্ষেত্রে কয়েকটা পোর্টাল সিস্টেম দেখা যায়। পোর্টাল সিস্টেম কি? এক, হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেম। এখন এই হেপাটিক পোর্টাল সিস্টেম মানে বুঝতে হবে, হেপাটিক মানে হচ্ছে লিভার। লিভারের কোষকে বলা হয় হেপাটোসাইট কোষ এবং সেখান থেকে এসছে লিভার। তাহলে এটা কি সেটা আমাদের জানতে হবে। আমরা সাধারণত জানি কি, দেখো ধরুন এটা হার্ট, তো আমরা কি জানি? হার্ট থেকে O2 যুক্ত বিশুদ্ধ রক্ত কোথায় যায়? দেহের বিভিন্ন অর্গান। এখানে সেই অর্গানটার নাম কি? ইন্টেস্টাইন, মানে আমাদের নাড়িভুঁড়ি। তাহলে ব্যাঙের ক্ষেত্রে যে ডিউডিনাম, রেকটাম, এই সমস্ত জায়গায়। তাহলে হার্ট থেকে বিশুদ্ধ রক্ত ইন্টেস্টাইনে গেল। আমরা কি জানি? যে ইন্টেস্টাইন ওই অক্সিজেন যুক্ত রক্তটাকে ব্যবহার করে আবার পুনরায় হার্টে ফিরে আসবে অ্যাজ এ CO2 রূপে। কিন্তু এই ক্ষেত্রে তা হয় না। এই ক্ষেত্রে কি হয় না, এই ক্ষেত্রে দেখো কি ঘটনা ঘটছে। ইন্টেস্টাইন থেকে রক্ত আসছে কোথায়? লিভার। কেন আসছে? এবং লিভার থেকে আলটিমেট ব্লাড কোথায় পৌঁছাচ্ছে? হার্টে। তাহলে দেখো আমরা সাধারণত জানি কি, হার্ট থেকে দেহের অর্গান, অর্গান থেকে হার্ট, কিন্তু মাঝখানে কে চলে আসলো? মাঝখানে চলে আসলো লিভার, যেটা ইম্পর্টেন্ট। এই জন্য এর নাম কি? হেপাটিক পোর্টাল সিস্টেম। এখন কেন এটা হলো? দেখো ধরে নাও তুমি যখন খাবার খেলে তোমার খাবারের মধ্যে বিভিন্ন পয়জনাস ড্রাগ, বিভিন্ন কেমিক্যাল থাকতে পারে। সেই কেমিক্যাল পাচিত হয়ে তোমার ইন্টেস্টাইনে আসলো। এখন ইন্টেস্টাইনে যখন আসে তখন ইন্টেস্টাইনে ওগুলো পাচিত হয়ে যে মানে হার্মফুল খাদ্য উপাদান বা পয়জন বা ড্রাগ বা কেমিক্যাল, সেগুলো কিন্তু ইন্টেস্টাইন থেকে রক্তে গিয়ে সরাসরি হার্টে গেলে হার্টের কিন্তু অত্যন্ত ক্ষতি হতো। সেই কারণে ইন্টেস্টাইন, যেহেতু আমরা খাবারের মাধ্যমে বিভিন্ন জীবাণু বা বিভিন্ন কেমিক্যাল ড্রাগ এগুলো প্রবেশ করে, সেইগুলোকে পিউরিফাই করতে হবে। সেই জন্যে ইন্টেস্টাইন থেকে দূষিত রক্ত, তার মধ্যে বিভিন্ন খারাপ জিনিস যেগুলি ড্রাগ পয়জন এগুলি আছে, সেগুলি সরাসরি হার্টে নিয়ে গেলে হার্টের সমস্যা হতে পারে। সেই কারণে সেগুলোকে নিয়ে এলাম কোথায়? লিভার। এবং সেই লিভার কি করলো? লিভার ওই যে পয়জন, তারপরে তোমার ড্রাগ, এগুলো সব লিভার নিয়ে নিল। লিভার ওটাকে পিউরিফাই করে দিল ব্লাডকে। যে পিউরিফাই করার পর CO2 যুক্ত রক্তকে পৌঁছে দিল কোথায়?
হার্ট। তাহলে দেখো হার্ট থেকে বিশুদ্ধ রক্ত কে পেল? ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন থেকে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু তা না গিয়ে লিভারে গেছে। কারণ কি? ইন্টেস্টাইনে বিভিন্ন পয়জন বা ড্রাগ এগুলি ছিল রক্তের মধ্যে, সেগুলো লিভার পিউরিফাই করলো, পিউরিফাই করে আলটিমেট পাঠিয়ে দিল কোথায়? হার্ট। তাহলে যেহেতু এই দুটোর মাঝখানে একটা জিনিস চলে আসলো লিভার, তাই এর নাম হেপাটিক পোর্টাল সিস্টেম। এরপরে ব্যাঙের আরো একটি প্রপার্টি আছে, সেটা হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম। রেনাল পোর্টাল সিস্টেম। রেনাল মানে কি? রেনাল মানে হচ্ছে কিডনি বা বৃক্ক। তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের জানতে হবে, একই ক্ষেত্রে একইভাবে দেখব। ধরে নাও এটা হার্ট, তো হার্ট থেকে O2 যুক্ত রক্ত কোথায় গেল? এবার কোথায় গেল দেখো, এবার ফ্রগের ক্ষেত্রে লোয়ার বডি পার্ট, লোয়ার বডি পার্ট, লোয়ার বডি পার্ট মানে মানে উদরের নিচ থেকে, ব্যাঙের যে তুমি বক্ষ তার উদরের নিচ থেকে পায়ের দিকে লোয়ার বডি পার্টে ধরে নাও। তাহলে আমার হার্ট থেকে কি হলো না, বিশুদ্ধ রক্ত কোথায় গেল? কোথায় গেল? লোয়ার বডি পার্ট। কার? ফ্রগের লোয়ার বডি পার্ট। লোয়ার বডি পার্টে সেই অক্সিজেন ব্যবহার করবে এবং সেখান থেকে তোমার রেসপিরেশন বা শ্বসন এটিপি তৈরি করবে। এটিপি তৈরি করার পর দেখো ঘটনাটা কি ঘটছে, লোয়ার বডি পার্টে যেহেতু ইউরিন পাস হয়, স্টুল পাস হয়, তাহলে ব্যাঙের লোয়ার বডি পার্টে প্রচুর পরিমাণে নাইট্রোজেনাস যুক্ত দূষিত বজ্র পদার্থ থাকে, সেগুলি রক্তের মধ্যে মিশে যায়। এখন লোয়ার বডি পার্ট থেকে রক্ত যখন হার্টে চলে আসবে, তখন যদি তার মধ্যে এই নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকে, তাহলে কিন্তু হার্টের ক্ষতি হতে পারে। সেই কারণে কি করা হয়েছে দেখো, সেই কারণে লোয়ার বডি পার্ট থেকে যে রক্তটা আসছে, অবশ্যই রক্তের মধ্যে কি CO2 এবং ওই লোয়ার বডি পার্টে যে নাইট্রোজেনাস ওয়েস্ট মানে N2 ওয়েস্ট মানে নাইট্রোজেনাস ক্ষতিকারক পদার্থ, সেগুলিও কিন্তু রক্তের মধ্য দিয়ে হার্টে গেলে হার্টের ক্ষতি হতো। তাই কি হলো না, লোয়ার বডি পার্ট থেকে নাইট্রোজেনাস ওয়েস্ট কোথায় এসে জমা, কোথায় গেল? কিডনি। অর্থাৎ রক্তটা হার্ট থেকে লোয়ার বডি পার্ট থেকে হার্টে না গিয়ে কোথায়? কিডনিতে এসে দাঁড়ালো। এবং কিডনির কাজই তো রক্ত থেকে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো শুষে নেওয়া। নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো ও শুষে নিল এবং বিশুদ্ধ রক্ত অর্থাৎ নাইট্রোজেনাস ওয়েস্ট বিহীন রক্তকে হার্টে পাঠিয়ে দিল। তাহলে হার্ট এবার নাইট্রোজেনাস ওয়েস্ট বিহীন রক্ত পেল।